বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিবিএ সম্মান প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগে বাজারজাতকরণ নীতিমালার কোর্স কোড 212607, লেকচার নাম্বার 8। লেকচারটির শিরোনাম স্থান এবং বন্টন কাঠামো। এই অধ্যায়ের এটি দ্বিতীয় লেকচার। আমি মোহাম্মদ মোতাহার হোসেন সরকার, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি আজিজুল কলেজ বগুড়া। প্লেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন স্ট্রাকচার। এই লেকচার থেকে বা এই অধ্যায় থেকে যে বিষয়গুলো আমি তোমাদের সামনে আলোচনা করব, বন্টন প্রণালী বলতে কি বোঝায়, একটি বন্টন প্রণালীর মডেল, বন্টন প্রণালীর উদ্দেশ্য, সেবার বন্টন প্রণালী কিরকম হতে পারে, ভোক্তা বাজারজাতকরণ বন্টন প্রণালী, ব্যবসায় বাজারজাতকরণ প্রণালী, প্রণালী দ্বন্দ্ব বলতে কি বোঝায়, প্রণালী দ্বন্দ্বের কারণ, প্রণালী নকশা প্রণয়ন সিদ্ধান্ত, প্রণালীর উদ্দেশ্য নির্ধারণ এবং বন্টন প্রণালীর নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। শুরুতেই প্রিয় শিক্ষার্থী জেনে নেওয়া যাক যে বন্টন প্রণালী বলতে আসলে কি বোঝায়। যে ব্যবস্থা বা পদ্ধতির মাধ্যমে পণ্যদ্রব্য ভোগকারীদের নিকট বন্টন বা বিক্রয় করা হয় তাকে বন্টন প্রণালী বলা হয়। অর্থাৎ একটি পণ্য বা দ্রব্য ভোগ করার জন্য যে বন্টন বা বিক্রয় করা হচ্ছে, অর্থাৎ যে ব্যবস্থা বা পদ্ধতির মাধ্যমে পণ্যদ্রব্য ভোগকারীদের কাছে, সেটি আসলে বন্টন প্রণালী। যখন আমি পণ্যদ্রব্য ভোগকারীদের নিকট পৌঁছাবো কোনো একটি পদ্ধতি বা ব্যবস্থার মাধ্যমে, সেটি আমার আসলে বন্টন প্রণালী। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে যারা ভোগকারী রয়েছে তারা কিন্তু সরাসরি আসলে উৎপাদনকারীর কাছ থেকে অনেক সময় পণ্য ভোগ করতে পারে বা এটিকে ক্রয় করতে পারে, আবার অনেক সময় বিভিন্ন ভাবে তারা এটিকে সংগ্রহ করতে পারে। ঠিক যে পদ্ধতিটা বিভিন্ন যে বন্টন প্রণালীর মাধ্যমে একজন উৎপাদনকারী ভোগকারীর কাছে তার পণ্যটি বিক্রয় করছে বা বন্টন করছে, সেটি আসলে বন্টন প্রণালী। তো কয়েকজন বিশিষ্ট লেখক এই বন্টন প্রণালীতে নিয়ে তাদের উক্তি দিয়েছেন। প্রথমে আমি আলোচনা করছি ফিলিপ কোটলার কি বলেছেন। ফিলিপ কোটলার বলেছেন যে বন্টন প্রণালী হলো সেসব প্রতিষ্ঠান বা এবং ব্যক্তি, অর্থাৎ সেই প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা কোনো একটি নির্দিষ্ট পণ্য বা সেবা সত্ত্ব গ্রহণ করে, কোনো একটা নির্দিষ্ট পণ্য বা সেবা সে সত্ত্ব গ্রহণ করছে, অথবা সত্ত্ব হস্তান্তরে সহযোগিতা করে উৎপাদকের নিকট থেকে, অথবা সেই সত্যটা কি করছে, হস্তান্তর করছে, হস্তান্তরে সহযোগিতা করে উৎপাদকের নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছিয়ে দিচ্ছে। অর্থাৎ বন্টন প্রণালী হচ্ছে সেই সব প্রতিষ্ঠান হতে পারে অথবা ব্যক্তি হতে পারে যারা কোনো নির্দিষ্ট পণ্য বা সেবার সত্ত্ব গ্রহণ করছে এবং সেই সত্যটাকে কি করছে, হস্তান্তর করছে বা সহযোগিতা করছে, উৎপাদকের নিকট থেকে ভোক্তার নিকট সেটি পৌঁছিয়ে দিচ্ছে। এটি আসলে বন্টন প্রণালী। উইলিয়াম স্ট্যান্টনের মতে যে পণ্য সামগ্রী প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট পৌঁছানোর জন্য উৎপাদনকারীর ব্যবহৃত নির্দিষ্ট পথকে বন্টন প্রণালী বলা হয়। অর্থাৎ যিনি উৎপাদনকারী রয়েছেন তিনি তার পণ্য সামগ্রী প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর জন্য যে নির্দিষ্ট পথ ব্যবহার করছেন সেটি আসলে বন্টন প্রণালী। স্টিফেন জি স্কিনার বলেছেন একটি বাজারজাতকরণ প্রণালী হচ্ছে একদল আন্তঃসম্পর্কিত ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যারা ভোক্তাদের নিকট পণ্যের প্রবাহ পরিচালনা করে। তার মানে প্রিয় শিক্ষার্থী, বন্টন প্রণালী হচ্ছে যে সেটি সেই পদ্ধতি যা পণ্যদ্রব্য ভোগকারীদের নিকট আসলে বন্টন বা বিক্রয় করা একটা পদ্ধতি। এখানে আমরা দেখলাম যে বন্টন প্রণালীর মাধ্যমে কি করছে, উৎপাদনকারী তার পণ্য বা সেবা সামগ্রীকে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছিয়ে দিচ্ছে। এটি আসলে বন্টন প্রণালী। এবারে তোমাদের সামনে একটি বন্টন প্রণালী মডেল উপস্থাপন করছি, যে এখানে উৎপাদনকারী রয়েছে, পাইকার রয়েছে, খুচরা কারবারি রয়েছে, ভোক্তা রয়েছে। এটি একটি আদর্শ মডেল। যদি আমি বলি যে উৎপাদনকারী কি করছে, তার পণ্যকে উৎপাদন করছে, তারপর সে উৎপাদিত পণ্য পাইকারের কাছে তার পণ্যটি নিয়ে যাচ্ছে। পাইকার কি করছে, সে উৎপাদনকারী পণ্যটি ক্রয় করার পর সে খুচরা কারবারির কাছে সে পণ্যটি পৌঁছিয়ে দিচ্ছে। খুচরা কারবারি সেগুলো সেই পণ্যটি কি করছে, চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছিয়ে দিচ্ছে। এটি আসলে একটি বন্টন প্রণালীর মডেল। এরপরে প্রিয় শিক্ষার্থী, যেটি আমি তোমাদের সামনে আলোচনা করব যে আসলে এটি বন্টন প্রণালীর কি উদ্দেশ্য, যে কেন আমরা বন্টন প্রণালীটির কথা বলছি। যে বন্টন প্রণালী আসলে ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেয়। তবে
এই মৌলিক উদ্দেশ্য অর্জনের সাথে সাথে বাজারজাতকারী বন্টন প্রণালী ব্যবহার করে আরো কয়েকটি উদ্দেশ্য অর্জনের চেষ্টা করে। যিনি বাজারজাতকারী রয়েছেন তিনি এই বন্টন প্রণালী ব্যবহার করার পাশাপাশিও আরো কয়েকটি উদ্দেশ্য অর্জনের উনি চেষ্টা করছেন। সেই উদ্দেশ্যগুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি। প্রথমত হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি। কিভাবে বাজারজাতকারী বন্টন প্রণালী ব্যবহার করে স্থানগত উপযোগ সৃষ্টি করছেন, সেটি হচ্ছে পরিবহনের মাধ্যমে। বাজারজাতকারী পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে তার পণ্যটাকে সে কি করছে, ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে কি হচ্ছে, স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। আমি যদি দেখি যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের যে পণ্যকে আরেকটি জায়গায় পণ্য পরিবহনের মাধ্যমে সেটি কিন্তু পৌঁছিয়ে দিচ্ছে বাজারজাতকারী, সেটি কিসের মাধ্যমে, বন্টন প্রণালীর মাধ্যমে। অর্থাৎ সে ঢাকায় রয়েছে, সে ঢাকা থেকে তার পণ্যটি টেকনাফে পাঠাচ্ছে, হয়তোবা সে কোনো বন্টন প্রণালী যারা রয়েছেন, যেমন পাইকার থাকতে পারে, খুচরা কারবারি থাকতে পারে, তাদের মাধ্যমে তার পণ্যটি পৌঁছে দিচ্ছে। এটি হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। সময়গত উপযোগ সৃষ্টি আরেকটি বিষয় হচ্ছে, আরেকটি উদ্দেশ্য হলো সময়গত উপযোগ সৃষ্টি। এটি কিন্তু বাজারজাতকারী তার বন্টন প্রণালী ব্যবহার করে কিন্তু তৈরি করছে। কিভাবে, যে এক সময়ের পণ্য আরেক সময় সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা এখন দেখি যে সারা বছর হচ্ছে পেঁয়াজ আমরা পাচ্ছি, আলু পাচ্ছি, এটি কিন্তু আসলে সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে। এটি দেখা গেল যিনি উৎপাদনকারী রয়েছেন তিনি উৎপাদনকারীর কাছ থেকে এই বন্টন প্রণালী ব্যবহার করে পাইকার অথবা খুচরা কারবারি এটিকে কি করছেন, সংরক্ষণ করছেন। এর ফলে এটি একটা সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে। গুদামজাতকরণ করছেন, আলু দেখা গেল অনেক বেশি পরিমাণে আলু উৎপাদন হলো, সেটিকে কি করবেন, তিনি গুদামজাতকরণ করছেন। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হচ্ছে। সত্যগত উপযোগ সৃষ্টি, আবার বাজারজাতকারী এই বন্টন প্রণালী ব্যবহার করে সত্যগত উপযোগ সৃষ্টি করছেন। অর্থাৎ তিনি কি করছেন, এই পণ্যটা হস্তান্তর করছেন, একজনের কাছ থেকে আরেকজনের কাছে পণ্যটি চলে যাচ্ছে। এটিও কিন্তু বন্টন প্রণালীর আরেকটি উদ্দেশ্য। সুষ্ঠু বন্টন নিশ্চিত করা, বন্টন প্রণালীর মাধ্যমে কিন্তু সুষ্ঠু বন্টনটাকে নিশ্চিত করা সম্ভব হবে। আমি যদি দেখি যে খুচরা কারবারি যারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের কাছে পণ্য পৌঁছে দিতে গেলে কিন্তু পাইকারির সহায়তা নিতে হচ্ছে। পাশাপাশি এর মাধ্যমে কি হচ্ছে, যে সুষ্ঠু বন্টন নিশ্চিত করা সম্ভব হচ্ছে। অর্থাৎ সারা দেশে এই আমার পণ্যটিকে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। বিস্তৃত বন্টন, যেহেতু বলছি সারা দেশের কথা, তার মানে সুষ্ঠু বন্টনের মাধ্যমে পণ্য বন্টনটি কি হচ্ছে, বিস্তৃত। যে যেখানে থাকুক না কেন সে পণ্যটি সে হাতে নাগালে পেয়ে যাচ্ছে, এটিকে বলা হচ্ছে বিস্তৃত বন্টন। এটি কিন্তু বন্টন প্রণালীর আরেকটি উদ্দেশ্য, যেটি বাজারজাতকারী সেই বন্টন প্রণালীকে ব্যবহার করে তার বাজারটাকে বিস্তৃত করতে পারছে। সেবা প্রদান, বাজারজাতকারী বন্টন প্রণালী ব্যবহার করে সেবা প্রদান করছে। কিভাবে, যে সঠিক সময়ে পণ্য বা সেবা প্রদান করে তার এই যে ভোক্তার কাছে তার পণ্যটিকে পৌঁছে দিয়ে কিন্তু সেই সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। প্রসার, এটি কিন্তু আরেকটা বিষয়, যে যে বাজারজাতকারী কি করছে, তার এই যে প্রসারমূলক কার্যক্রম, এটা আরেকটি বিষয়, যে পণ্যটাকে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ পণ্যকে এক স্থান থেকে আরেক জায়গায়, সেখানে ব্যক্তি বিক্রয়ের মাধ্যম হতে পারে, বিজ্ঞাপনের মাধ্যমে হতে পারে, অন্য কোনো ভাবে সে প্রসারমূলক কার্যক্রম করতে পারে। তো এটিও কিন্তু বন্টন প্রণালীর আরেকটি উদ্দেশ্য। অর্থ সংস্থান, বন্টন প্রণালীর আরেকটি বড় উদ্দেশ্য হলো অর্থ সংস্থান। অনেক সময় কি হতে পারে, পাইকার মনে করলো যে তিনি তার উৎপাদনকারীর কাছে কিছু অগ্রিম টাকা প্রদান করলেন যে তার পণ্যের জন্য, আবার উৎপাদনকারী কি করলেন, যে তার পণ্যটাকে তিনি দিয়ে দিলেন, হয়তো পাইকারের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নিলেন, কিছু কিছু বাকি রাখলেন। তার মানে এর মাধ্যমে কিন্তু অর্থ সংস্থান হচ্ছে। এরপরে কি রয়েছে, তথ্য সরবরাহ, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বন্টন প্রণালীর আরেকটি উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ। তথ্য সরবরাহ কিভাবে হচ্ছে, উৎপাদনকারী তথ্য সরবরাহ করছে কার কাছে, পাইকারির কাছে। পাইকারি তথ্য সরবরাহ করছে কার কাছে, খুচরা ব্যবসায়ীর কাছে, যে কি কোন পণ্যটি এখন ভালো, বা কোন পণ্যটি ক্রেতা আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, অথবা কোন পণ্যটির বেশি চাহিদা রয়েছে ক্রেতার কাছে, সেই তথ্য সরবরাহ করতে পারছে কিসের মাধ্যমে, এই বন্টন প্রণালীর মাধ্যমে। এরপরে প্রণালী হ্রাস, অর্থাৎ আবার অনেক সময় কি হতে পারে, যে কোন প্রণালীতে একজন বাজারজাতকারী তার পণ্যটিকে সহসায় ভোক্তার কাছে পৌঁছিয়ে দিতে পারে, এটিও কিন্তু বন্টন প্রণালীর আরেকটা উদ্দেশ্য। হয়তো কেউ হয়তো প্রণালী একটি ব্যবহার করছে যে সরাসরি ভোক্তার কাছে পৌঁছাচ্ছে, কেউ হয়তো পাইকারি ব্যবহার করছে, কেউ হয়তো খুচরা ব্যবসায়ী। তার মানে একজন আরেকজনের কাছে কিন্তু পণ্য দিয়ে, উৎপাদনকারী পাইকারির কাছে দিয়েও কিন্তু তার প্রণালী হ্রাস করছে। তার মানে তাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে না কারা ভোক্তা হবে, কারা তার পণ্যটি নেবে। আবার পাইকার কি করছে, খুচরা ব্যবসায়ীর কাছে দিয়ে কিন্তু সে বিষয়টাকে থেকে চলে আসতে পারছে, প্রণালী হ্রাস করতে পারছে। অর্থাৎ তাকেও কিন্তু চিন্তা করতে হচ্ছে না কারা তার অ্যাকচুয়াল পণ্যটাকে ভোগ করতে পারছে। ঠিক এরকম খুচরা ব্যবসায়ী ভোক্তার কাছে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, প্রণালীটা হ্রাস পাচ্ছে। এবারে প্রিয় শিক্ষার্থী, যেটি রয়েছে সেটি হচ্ছে যে
সেবার বন্টন প্রণালী, অর্থাৎ সেবার ক্ষেত্রে যে বন্টন প্রণালীটা কেমন হতে পারে। আসলে সেবা কি, যে সেবা হচ্ছে কাজ, সুবিধা বা উপকার যা মানুষের প্রয়োজন বা অভাব মেটাতে সক্ষম, যে অস্পর্শনীয়, অবিভাজ্যতা, পচনশীলতা ও হস্তান্তর অযোগ্যতা, এই চারটি সেবার বৈশিষ্ট্য। এখানে প্রিয় শিক্ষার্থী, আমি যে বিষয়টি বলতে চেয়েছি যে একটি হলো সেবা হচ্ছে কি, যে সেবার ক্ষেত্রে যে যে কাজটি হচ্ছে সাধারণত সুবিধা বা উপকার যা মানুষের প্রয়োজন বা অভাব মেটাতে সক্ষম। যেমন সেবার কথা যদি আমরা ধরি, ধরো আমরা সেলুনে কি কি করছি, যে চুল কাটাচ্ছি। এখন চুল কাটানো এটি হচ্ছে সেবার মধ্যে পড়ে। আমি শিক্ষক হিসেবে তোমাদের কি করছি, লেকচার প্রদান করছি, এখান থেকে তোমরা সেবাটি নিচ্ছ, এখান থেকে তুমি কিছুটা উপকার পাচ্ছ, অর্থাৎ সেটি তোমার একাডেমিক কাজে তুমি সেটিকে ব্যবহার করতে পারছো। তোমার প্রয়োজনটা কি, তোমার লার্নিং অর্থাৎ শেখা, যে এই সম্পর্কে তোমাকে ধারণা করা, ধারণা নেওয়া, এই বিষয়টি তুমি কিন্তু সেইটা পেতে সক্ষম হচ্ছ। এটি আসলে কি অস্পর্শনীয়, যেটি হচ্ছে যে স্পর্শ করা যায় না, অবিভাজ্য, এবং যেটি পচনশীল, অর্থাৎ পচনশীলতা থাকবে, হস্তান্তরযোগ্য হবে, এই চারটি বৈশিষ্ট্যের উপরেই থাকবে। এখানে একটি প্রণালীর কথা বলা হয়েছে, যেটি হচ্ছে যে 1 নম্বর প্রণালী, যেখানে উৎপাদক এবং ভোক্তা সরাসরি তার যোগসূত্র স্থাপন করছে। অর্থাৎ আমরা অনেক সময় কি করি, সরাসরি কি করছি, আমরা ডাক্তারের কাছে, আমরা অসুস্থ হয়ে গেলে কি করছি, ডাক্তারের কাছে চলে যাচ্ছি। তার মানে ডাক্তারের কাছে কেন যাচ্ছি, সেবা নেওয়ার জন্য। আমি অসুস্থ, কার কাছে যাচ্ছি, আমি ডাক্তারের কাছে চলে যাচ্ছি। এটি কিন্তু উৎপাদক ভোক্তা এই দুটি কিন্তু সরাসরি যোগসূত্র করছে, এবং এক্ষেত্রে কিন্তু মধ্যস্থ কারবারি থাকছে না। এবং আরেকটা কি, এখানে ভোক্তার প্রতিক্রিয়া জানা উৎপাদনকারীর জন্য সহজ হয়। অর্থাৎ আমি ডাক্তারের কাছে গেলাম, যে অনেক সময় কি হলো, ডাক্তারের কাছে গিয়ে বললাম, স্যার আপনার ওষুধ অনেকদিন ধরে খাচ্ছি কিন্তু আমার তো রোগ ভালো হচ্ছে না। তাই এটি কিন্তু একটা প্রতিক্রিয়া, ডাক্তার তোমার সম্পর্কে কিন্তু জানতে পারছে। আবার অনেক সময় কি হলো, সেলুনে তুমি চুল কাটতে গেলে, চুল কাটতে কাটতে এমন অবস্থা হলো ছোট করে ফেললো, তুমি তাকে বলতে পারছো যে আমার চুলটা এরকম করে কেটে দিলেন কেন। মানে এই যে তাৎক্ষণিক যে একটা প্রতিক্রিয়া, এটি কিন্তু পাওয়া কিন্তু খুব সহজ হয়। এখানে উৎপাদক ও ভোক্তার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়, অর্থাৎ এই প্রণালীতে উৎপাদক এবং ভোক্তার মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। আরেকটি যে পদ্ধতি রয়েছে এখানে, প্রণালী 2, এখানে একদা বৈশিষ্ট্য প্রণালী বলা হয়। এখানে এক্ষেত্রে একজন মাত্র মধ্যস্থ কারবারি ব্যবহৃত হয়। এর মধ্যে কি হলো, উৎপাদনকারী এবং ভোক্তার মাঝামাঝি একজন মাত্র মধ্যস্থ কারবারি থাকবে, যার কাজটি কি, তিনি প্রতিনিধি সেবা দেয়া বা সেবা দানের চুক্তি করেন। এখানে সে প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, তিনি প্রতিনিধি সেবা দিচ্ছেন বা সেবা দানের জন্য চুক্তি প্রদান করছেন। অর্থাৎ অনেকেই আছে কি সেবা দানকারী প্রতিষ্ঠান, তাদের কাজটা হচ্ছে কি, ভোক্তা এবং যিনি হচ্ছেন সেবা দানকারী, তাদের মধ্যে একটা কি করছেন, মধ্যস্থ কারবারি হিসেবে তিনি সেটাকে ভূমিকা রাখছেন। এখানে উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ ঘটছে না, কার মাধ্যমে ঘটছে, এই সেবা দানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমরা কল সেন্টারের নাম শুনেছি, তারা কি করছে, অথবা অন্য কোনো হেলথ সেন্টার, তারা কি করছে, তাদের কাছে আমরা কি করছি, সেবা দানের জন্য যাচ্ছি, ভোক্তা যারা, তারা সেবা সেবা গ্রহণ করার জন্য যাচ্ছে। আবার যারা সেবা দানকারী প্রতিষ্ঠান আছে, তারা সেই সেবা দানকারী প্রতিষ্ঠানকে কল করে জানিয়ে দিচ্ছে কার কি প্রয়োজন। তো এটি তারা কি করছে, মধ্যস্থ কারবারি হিসেবে ব্যবহার করছে, অথবা তারা সেই সুযোগটি গ্রহণ করছে। আরেকটি হলো ভোক্তা বাজারজাতকরণ প্রণালী। এক্ষেত্রে আমি 3টি প্রণালীর কথা প্রিয় শিক্ষার্থী তোমাদের সামনে তুলে ধরেছি। প্রণালী 1, যেটি বলা হলো যে উৎপাদনকারী ভোক্তার কাছে চলে গেল। প্রণালী 2, উৎপাদনকারী খুচরা বিক্রেতা বা ভোক্তার নিকট, খুচরা বিক্রেতার পরে ভোক্তার নিকট গেল। এবং প্রণালী 3, উৎপাদনকারী পাইকারের মাধ্যমে খুচরা বিক্রেতার কাছে গেল এবং সবশেষে সেটি ভোক্তার কাছে পৌঁছে গেল। এখন এই প্রণালী 1 যে বিষয়টি, প্রণালী 1 এখানে কি বলা হলো, এই প্রণালীতে উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে, অর্থাৎ উৎপাদনকারী ও ভোক্তার মাঝখানে কোনো মধ্যস্থ কারবারি থাকছে না। এখানে এখানে এটাকে আমরা প্রত্যক্ষ বাজারজাতকরণ বলে থাকি। অনেক সময় কি হতে পারে, যিনি সবজি উৎপাদন করছেন, তিনি আসলে তার যে ব্যবসাটি, তিনি যদি মনে করেন যে খুচরা বিক্রেতা মানে পাইকার বা অন্য কারো কাছে, তিনি নিজেই কি করছেন, ভোক্তার কাছে নিয়ে যাচ্ছেন, ফেরি করে হতে পারে, কোনো মহল্লাতে যাচ্ছেন, কোনো অথবা কোনো অ্যাপার্টমেন্টে, কোনো বিল্ডিং এ গিয়ে তার পণ্যটিকে, সবজিটাকে বিক্রি করছেন। ডিমওয়ালা হতে পারে, ডিম উৎপাদনকারী, তার মানে এই যে অনেক সময় কি করছেন, তারা ঘুরে ঘুরে তার পণ্যটিকে ভোক্তার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। এরপরে যেটি রয়েছে প্রিয় শিক্ষার্থী, প্রণালী 2, এক্ষেত্রে উৎপাদনকারী কি করছেন, খুচরা কারবারির কাছে পণ্য পৌঁছে দেয়, বা খুচরা কারবারি কি করছে, উৎপাদনকারীর কাছ থেকে সে পণ্য ক্রয় করে ভোক্তার কাছে বিক্রয় করছে। তার মানে এখানে একটা চ্যানেল ব্যবহার করা হলো, কি খুচরা কারবারির কাছে পণ্য পৌঁছে দেওয়া হলো, বা খুচরা কারবারি কি করলো, উৎপাদনকারীর কাছ থেকে সেই পণ্যটি ক্রয় করে
ভোক্তার কাছে বিক্রয় করলো। তার মানে এটাকে আমরা বলছি এক স্তর বিশিষ্ট পণ্য। আগে কি করলো, উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে গেল, আর এখানে কিন্তু খুচরা কারবারির কাছে পণ্য পৌঁছে দিলেন, খুচরা কারবারি সে ভোক্তার কাছে পরবর্তীতে সেটিকে পৌঁছে দিলেন। প্রণালী 3, এখানে কি করা হলো, উৎপাদনকারী পাইকারের কাছে পণ্য বিক্রয় করছেন, আর পাইকার কি করছেন, দেশের বিভিন্ন অঞ্চলে খুচরা বিক্রেতার নিকট তার পণ্যটাকে বিক্রয় করছেন, এবং খুচরা বিক্রেতারা সব শেষে ভোক্তাদের কাছে সে পণ্য পৌঁছে। এখানে সরাসরি কি করলেন, উৎপাদনকারী কার কাছে গেলেন, পাইকারের কাছে, পাইকার গেলেন কার কাছে, খুচরা বিক্রেতার কাছে, এবং খুচরা বিক্রেতা কি করছেন, সে ভোক্তার কাছে তার পণ্যটিকে পৌঁছিয়ে দিচ্ছেন। এরপরে যেটি রয়েছে প্রিয় শিক্ষার্থী, সেটি হলো ব্যবসায় বাজারজাতকরণ প্রণালী। এখানে এখানে যে বিষয়টি, এখানে উৎপাদনকারী সরাসরি শিল্প ক্রেতার কাছে যাচ্ছেন, তার সেবা তার সেই শিল্প সংক্রান্ত যে সেবাটি বা শিল্প সংক্রান্ত যে পণ্যটি দেওয়ার জন্য। এরপরে প্রণালী 2, উৎপাদনকারী শিল্প পরিবেশক এবং শিল্প ক্রেতা, অর্থাৎ উৎপাদনকারী শিল্প পরিবেশকের কাছে যাচ্ছে, তারপর হচ্ছে শিল্প ক্রেতার কাছে। প্রণালী 3 রয়েছে যে উৎপাদনকারী কি করছে, উৎপাদনকারী প্রতিনিধি বা বিক্রয় শাখার মাধ্যমে শিল্প ক্রেতার কাছে সে পণ্যটিকে বিক্রি করছে। এরপরে প্রণালী 4, উৎপাদনকারী প্রতিনিধি বা বিক্রয় শাখা, শিল্প পরিবেশক এবং শিল্প ক্রেতা। এখানে প্রণালী 1 যেটি বলা হয়েছে যে ব্যবসায় পণ্যের অনেক উৎপাদনকারী কোনো ধরনের মধ্যস্থ কারবারের সাহায্য না নিয়ে কি করছে, পণ্যদ্রব্য ব্যবসায়িক ক্রেতার নিকট বিক্রয় করছে। একে ভোক্তা বাজারজাতকরণ প্রণালীর মধ্যে সরাসরি প্রত্যক্ষ বাজারজাতকরণ প্রণালী। যেমন ভারী যন্ত্রপাতি, জেনারেটর প্রভৃতি পণ্য উৎপাদনকারী নিজেই ব্যবসায়ীকারীর নিকট থেকে বিক্রয় করে। তার মানে এখানে উৎপাদনকারী যারা রয়েছে তারা ভারী যন্ত্রপাতি বা জেনারেটর যেগুলো বিক্রি করছেন, তারা সরাসরি বিক্রি করছেন, এবং তারা কোনো মধ্যস্থ কারবারের ক্ষেত্রে কি করছেন, সহায়তা নিচ্ছেন না। প্রণালী 2, এখানে কি হলো, যে উৎপাদনকারী পক্ষে যখন কোনো পণ্য সকল ব্যবসায়ীর নিকট বিক্রয় করা সম্ভব নয়, তখন কি করছে, উনি পরিবেশকের মাধ্যমে এই পণ্যটি বিক্রয় করছেন। পরিবেশক পণ্যদ্রব্য উৎপাদনকারীর নিকট থেকে সংগ্রহ করে ব্যবসায়িক বিক্রেতার নিকট পৌঁছে দিচ্ছে। কিরকম, এখানে একে একান্ত বিশিষ্ট ছোটখাটো যে যন্ত্রাংশ রয়েছে এই বিক্রয়ের জন্য এই প্রণালী খুবই উপযোগী। মানে ছোট ছোট যন্ত্রাংশ গুলো আমরা যদি দেখি, এখানে পরিবেশকের মাধ্যমে কি করছে, উৎপাদনকারী পরিবেশকের কাছে দিচ্ছেন, এবং পরিবেশক কি করছেন, সেটিকে চূড়ান্ত ভোক্তার নিকট সেটিকে পৌঁছে দিচ্ছে। এরপরে প্রণালী 3, উৎপাদনকারী কি করছেন, প্রতিনিধি বা বিক্রয় শাখার মাধ্যমে এই প্রণালীতে পণ্য ভোক্তার কাছে পৌঁছানো হয়। অর্থাৎ এই ক্ষেত্রে যারা ব্যবসা বাজারজাতকরণকারী রয়েছেন তারা কি করছেন, উৎপাদনকারী প্রতিনিধি বা বিক্রয় শাখার মাধ্যমে এটি ভোক্তার কাছে পৌঁছিয়ে দিচ্ছে। প্রণালী 4, এখানে উৎপাদনকারী প্রতিনিধি বা বিক্রয় শাখার পর শিল্প পরিবেশক থাকছে, তারপরে কি করছে, তারা পণ্য ভোক্তার নিকট পৌঁছিয়ে দিচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই গেল হলো ব্যবসা বাজারজাতকরণ প্রণালী। তাহলে এখন আমি যে এর আগে আমি আলোচনা করলাম বিভিন্ন প্রণালী সম্পর্কে, এখন এই প্রণালীর কিছু দ্বন্দ্ব রয়েছে, অর্থাৎ প্রণালীতেও কিছু অনেক সময় কি হতে পারে, দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এখানে আমি তোমাদের সামনে সেই প্রণালী দ্বন্দ্ব বলতে আসলে কি বোঝায় সেটি তুলে ধরছি। বন্টন প্রণালীর অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যখন মতনৈক্য বা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য দেখা দিলে তাকে প্রণালী দ্বন্দ্ব বলা হয়। অর্থাৎ বন্টন প্রণালী যারা অন্তর্ভুক্ত সদস্য রয়েছে তাদের মধ্যে যদি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতনৈক্য অর্থাৎ মত পার্থক্য দেখা দেয় বা দৃষ্টিভঙ্গিগত কোনো পার্থক্য দেখা দেয়, তখন সেটাকে বলছি প্রণালী দ্বন্দ্ব। অর্থাৎ যারা পক্ষগুলো রয়েছে, কি রকম, যে উৎপাদনকারী রয়েছে, পাইকার রয়েছে, তারপর খুচরা ব্যবসায়ী রয়েছে, তাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি কোনো মতানৈক্য বা দৃষ্টিভঙ্গিগত কোনো পার্থক্য দেখা যায়, সেটাকে আমরা বলছি প্রণালী দ্বন্দ্ব। কতিপয় সংজ্ঞা, জনপ্রিয় সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরছি। ফিলিপ কটন, গেরি আর্মস্ট্রং বলেন যে প্রণালী দ্বন্দ্ব হচ্ছে লক্ষ্য ভূমিকা নিয়ে বাজারজাতকরণ প্রণালী সদস্যদের মধ্যে মতানৈক্য, কার কি করা উচিত এবং কিসের বিনিময়ে। অর্থাৎ প্রণালী দ্বন্দ্ব হচ্ছে সেটি যা লক্ষ্য ভূমিকা নিয়ে, অর্থাৎ কার কি লক্ষ্য ভূমিকা রয়েছে, সে বাজারজাতকরণ প্রণালীর সদস্য যারা রয়েছে তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়, এবং কার কি করা উচিত এবং কিসের বিনিময়ে সেটি নিয়ে তাদের মধ্যে যখন মতানৈক্য তৈরি হবে সেটিকে বলা হচ্ছে প্রণালী দ্বন্দ্ব। এখানে এডজেল, ওয়াকার এন্ড স্ট্যান্টন বলেন বন্টন প্রণালীতে অবস্থিত দুই বা ততোধিক সদস্য নিজেদের মধ্যে স্বার্থের ব্যাপারে প্রকাশ্য বা অপ্রকাশ্য মতানৈক্য বা কোনো কাজে বাধা প্রদান বা নৈরাজ্য সৃষ্টি করলে তাকে প্রণালী। অর্থাৎ এই যে পক্ষগুলো রয়েছে বন্টন প্রণালীর মধ্যে, তাদের মধ্যে যদি কোনো স্বার্থের ব্যাপারে প্রকাশ্যে বা অপ্রকাশ্য মতানৈক্য সৃষ্টি হয় এবং কেউ যদি কারো কোনো কাজে বাধা প্রদান করে বা নৈরাজ্য সৃষ্টি করে, তাকে প্রণালী দ্বন্দ্ব বলা হয়। স্কিনার বলেছেন যে প্রণালী দ্বন্দ্ব হচ্ছে বাজারজাতকরণ প্রণালী সদস্যদের মধ্যে বিরোধ, অর্থাৎ যা প্রায়শই একজন সদস্যের ভূমিকা থেকে বিচ্যুতি বা স্বাভাবিক কাজ না করার কারণে ঘটে থাকে। অর্থাৎ একজন সদস্যের যে ভূমিকা থেকে বিচ্যুতি বা স্বাভাবিক কাজ না করার কারণে এটা ঘটে, সেটি হচ্ছে আসলে প্রণালী দ্বন্দ্ব। এটি গেল হচ্ছে প্রণালী দ্বন্দ্ব। এখন
এই প্রণালী দ্বন্দ্ব যে হচ্ছে সেটির আসলে মূল কারণটা কি প্রিয় শিক্ষার্থী, সেটি নিয়ে আসলে তোমাদের সামনে আমি কথা বলবো। প্রথম হচ্ছে লক্ষ্যের বৈপরীত্যতা, অর্থাৎ লক্ষ্যর যে বিষয়টি সেটির বিপরীত যদি বিষয় থাকে, যেমন প্রণালীর বিভিন্ন সদস্যর লক্ষ্যর ভিন্নতার কারণে অনেক সময় দ্বন্দ্ব দেখা দিতে পারে। কিরকম? যে উৎপাদনকারী চায় নিম্ন মূল্যের মাধ্যমে দ্রুত বাজারে প্রবেশ করতে। অনেক সময় কি হতে পারে যে উৎপাদনকারী চিন্তা করলো যে তার যে পণ্যের মূল্যটি রয়েছে তিনি সেটিকে নিম্ন মূল্যের মাধ্যমে দ্রুত বাজারে প্রবেশ করতে চান, আর ডিলার কি চাচ্ছেন না উচ্চ মূল্যে বিক্রয় করে স্বল্প মেয়াদে উচ্চ মুনাফা অর্জন করে। তার মানে তাদের মধ্যে লক্ষ্যের বৈপরীত্য চলে আসলো। কিরকম? যে ডিলার চাচ্ছে না উচ্চ মূল্যে পণ্য বিক্রয় করবে, আর পক্ষান্তরে উৎপাদনকারী চাচ্ছে না নিম্ন মূল্যের মাধ্যমে সে দ্রুত বাজারে প্রবেশ করবে। এর ফলে কি হলো, তাদের মধ্যে একটা প্রণালী দ্বন্দ্ব তৈরি হবে। এরপরে কি রয়েছে? অস্পষ্ট ভূমিকা অধিকার। প্রণালীর সদস্যদের ভূমিকা অধিকার নিয়ে যদি কোনো অস্পষ্টতা থাকে, অর্থাৎ কোন প্রণালীর সদস্যের ভূমিকা কি রকম হবে, তাদের কার অধিকার কেমন হবে, এটি যদি অস্পষ্ট থাকে, অর্থাৎ কার ভূমিকা কেমন হবে বা অধিকার কোন জায়গায় রয়েছে সেটি নিয়ে যদি অস্পষ্টতা থাকে, তাহলে কিন্তু অবশ্যই দ্বন্দ্ব তৈরি হবে। যেমন বড় ক্রেতাদের নিকট উৎপাদনকারী নিজস্ব বিক্রয় কর্মীর মাধ্যমে পণ্য বিক্রয় করে। যারা বড় ক্রেতা রয়েছে, বড় ক্রেতাদের নিকট কি করছে, উৎপাদনকারী নিজস্ব বিক্রয় কর্মীর মাধ্যমে সে পণ্য বিক্রয় করছে। আবার ডিলাররাও বড় ক্রেতাদের নিকট পণ্য বিক্রয়ের চেষ্টা করে। অনেক সময় কি হতে পারে, উৎপাদনকারী কি করছে, নিজস্ব বিক্রয় কর্মীর মাধ্যমে পণ্য বিক্রয় করছে বড় ক্রেতাদের কাছে, আবার ডিলাররাও বড় ক্রেতাদের নিকট পণ্য বিক্রয়ের চেষ্টা করে। তার মানে কার কি ভূমিকা বা অধিকার রয়েছে এটা কিন্তু স্পষ্ট নয়। তার মানে উৎপাদনকারী যদি সরাসরি বিক্রয় কর্মীর মাধ্যমে বিক্রয় করে, তাহলে কিন্তু ডিলাররা সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আবার ডিলাররা বড় ক্রেতাদের নিকট পণ্য বিক্রয়ের চেষ্টা করলে সেক্ষেত্রে যারা খুচরা ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে। এতে কিন্তু আসলে দ্বন্দ্ব দেখা দেয়। প্রত্যক্ষণে ভিন্নতা, অর্থাৎ ডিফারেন্সেস ইন পারসেপশন কি? যে উৎপাদনকারী এবং প্রণালী সদস্যদের প্রত্যক্ষণে ভিন্নতার কারণে দ্বন্দ্ব দেখা দিতে পারে। মানে এক একজনের কি দৃষ্টিভঙ্গি। যেমন উৎপাদনকারী দীর্ঘমেয়াদী সফলতার ব্যাপারে ডিলারের সহায়তা চায়। যিনি উৎপাদনকারী রয়েছেন তার সবসময় চাওয়া কি, যে দীর্ঘমেয়াদী সফলতার ব্যাপারে তিনি ডিলারের সহায়তা চাচ্ছেন। অন্যদিকে ডিলার তার স্বল্প মেয়াদী স্বার্থ উদ্ধারে ব্যস্ত। তার মানে ডিলার একবারই সে তার স্বার্থটাকে উদ্ধার করার জন্য তিনি চিন্তা করেন, কিন্তু পক্ষান্তরে উৎপাদনকারী কি করছেন না, তার টার্গেট থাকে যে তার একবার উৎপাদন করলে তো শেষ হয়ে যাচ্ছে না, উনি দীর্ঘমেয়াদী চিন্তা করবেন। কারণ তিনি চিন্তা করবেন তার দীর্ঘ দিন ধরে তার এই ব্যবসা করতে হবে। এই কারণে কিন্তু ডিলারের সহায়তা চাচ্ছে, কিন্তু ডিলার কিন্তু সেটি চাচ্ছে না। ডিলার চাচ্ছে যে স্বল্প মেয়াদী স্বার্থ উদ্ধারে তিনি তার কাজটা হাসিল হলে কিন্তু তার স্বার্থ উদ্ধার হয়ে গেল। এরপরে যেটি রয়েছে যে উৎপাদনকারীর উপর নির্ভরশীলতা। অনেক সময় কি হয় যে প্রণালীর সদস্যের অনেক বিষয় উৎপাদনকারীর উপর নির্ভর করতে হয়, যা থেকে দ্বন্দ্বের। যেমন প্রণালী সদস্যদের অনেক বিষয়ে যদি উৎপাদনকারীর উপর নির্ভর করতে হয় তাহলে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হবে। গাড়ির ক্ষেত্রে উৎপাদনকারী পণ্য ও মূল্য সিদ্ধান্তের উপর ডিলারদের উপর নির্ভর করতে হয়। তার মানে গাড়ির যদি উৎপাদন করতে যায় তাহলে কিন্তু পণ্য এবং মূল্য সিদ্ধান্তের উপর ডিলারদের উপর নির্ভর করতে হয়। এই ক্ষেত্রেও কিন্তু প্রণালীর দ্বন্দ্ব দেখা দিতে পারে। প্রণালী দ্বন্দ্বের আরো কিছু কারণ রয়েছে, সেগুলো হচ্ছে যে এক ডিলারের এলাকায় অন্য ডিলার পণ্য বিক্রয়ের চেষ্টা যদি করে, অর্থাৎ একজন ডিলার শুরু থেকেই একটি এলাকায় রয়েছে, এখন কোনো কারণে ওই এলাকায় আরেকজন ডিলার যদি আসে, সেক্ষেত্রেও কিন্তু এই যে প্রণালী দ্বন্দ্ব দেখা দিতে পারে। এক ডিলার এলাকায় কিন্তু অন্য ডিলার পণ্য বিক্রয়ের চেষ্টা করলে কিন্তু সমস্যা হতে পারে। একই জায়গায় দুইজন ডিলার দেওয়া ঠিক হবে না। বিক্রয় করার পাশাপাশি কোম্পানি প্রত্যক্ষ বাজারজাতকরণের মাধ্যমে পণ্য বিক্রয় করলে, যদি বিক্রয় করার মাধ্যমে আমরা পাশাপাশি বিক্রয় করার পাশাপাশি কোম্পানি আবার যদি প্রত্যক্ষ বাজারজাতকরণের মাধ্যমে পণ্য বিক্রয় করে, তাহলে কিন্তু প্রণালী দ্বন্দ্ব তৈরি হবে। তাহলে তো আসলে দরকার নাই, ডিলারের দরকার নাই, খুচরা ব্যবসার দরকার নাই। এরপর কি একই এলাকায় পরিবেশক ও নিজস্ব বিক্রয় কর্মী নিয়োগ করলে, অর্থাৎ একটা এলাকায় একই এলাকায় যদি পরিবেশক ও নিজস্ব বিক্রয় কর্মী নিয়োগ করে, তাহলে এক্ষেত্রেও কিন্তু প্রণালীর দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের সামনে আমি যে বিষয়টি তুলে ধরবো, এই চ্যানেল ডিজাইন করার ক্ষেত্রে বা প্রণালী নকশা প্রণয়ন সিদ্ধান্তের ক্ষেত্রে কি কি বিষয়গুলো আমরা গ্রহণ করতে পারি। এখানে উপযুক্ত বন্টন প্রণালী না হলে আসলে বন্টন প্রণালী যথাযথ তাদের দায়িত্ব পালন না করলেও কিন্তু একটি ভালো পণ্য ব্যর্থ হতে পারে। কারণ কি, যে আমি যদি উপযুক্ত বন্টন প্রণালী ব্যবহার না করতে পারি, কিংবা বন্টন প্রণালী যদি যথাযথ তাদের দায়িত্ব পালন না করে, যারা যারা রয়েছে, যারা পাইকার রয়েছে, খুচরা ব্যবসায়ী রয়েছে, তারা যদি তাদের বন্টন প্রণালী যথাযথ তাদের দায়িত্ব পালন না করে, আমার একটি পণ্য যতই ভালো হোক না কেন সেটি কিন্তু ব্যর্থ হতে পারে। যেমন ভোক্তাদের কাছে পণ্যটির চাহিদা আছে, তারা বাজারে পণ্যটি অনুসন্ধান করে, কিন্তু উৎপাদনকারী এমন এক ধরনের বন্টন প্রণালী নির্বাচন করলো যা সঠিক ভোক্তার কাছে পণ্যটি পৌঁছাতে পারছে না। অর্থাৎ যে ভোক্তা পণ্যের চাহিদা অনুসন্ধান করছে
তার কাছে যদি উৎপাদনকারী এই বন্টন প্রণালী নির্বাচন না করে পণ্যটি পৌঁছাতে না পারে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে সঠিক ভোক্তার কাছে যদি পণ্য না পৌঁছায়, তাহলে কিন্তু অনেকাংশে এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এই অবস্থায় অনেক ভোক্তাই পণ্যটি না পেয়ে কিন্তু বিকল্প পণ্য দিকে খুঁজবে। তাহলে আমি যে পণ্যটি বাজারে আনলাম সে পণ্যটি কিন্তু বিক্রি হবে না, কারণ ভোক্তারা সে পণ্যটি পাচ্ছে না, অনুসন্ধান করছে কিন্তু পাচ্ছে না। এর মূল কারণ কি? বন্টন প্রণালী নির্বাচন করাটা সঠিক হয়নি। তারপরে আরেকটা কি, যে বন্টন প্রণালী নকশা প্রণয়নের সাথে যে সকল কাজ আসলে জড়িত, এগুলো কিন্তু আমাকে অনেক সময় নকশা প্রণয়নের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই বিবেচনায় আনতে হবে। এখন যে যে বিষয়গুলো, যে কাজগুলো জড়িত, সেটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমত হলো যে ভোক্তার প্রয়োজন বিশ্লেষণ করা দরকার। অর্থাৎ আমি যখন প্রণালী নকশা প্রণয়ন করছি, তখন আমার প্রথম কাজটি হবে ভোক্তার প্রয়োজন বিশ্লেষণ। অর্থাৎ আধুনিক বাজারজাতকরণ মতবাদ অনুযায়ী বাজারজাতকরণের কাজ যেমন ভোক্তার প্রয়োজন অভাব বিশ্লেষণের মাধ্যমে শুরু হয়, বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তেমনই। প্রথমেই দেখতে হয় যে প্রণালী থেকে ভোক্তা কি সেবা পেতে চায়। অর্থাৎ আমরা আধুনিক বাজারজাতকরণের কাজ কি, যেমন ভোক্তার প্রয়োজন অভাব বিশ্লেষণের মাধ্যমে শুরু হয়। বাজারজাতকরণের ক্ষেত্রে আমরা দেখি যে ভোক্তার অভাব বা প্রয়োজন কোনটি, সেটি কিন্তু আসলে বিশ্লেষণ করতে হয়। ঠিক বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু কি করতে হবে, প্রথমেই প্রণালী থেকে ভোক্তা কি কি সেবা পেতে পারে সেটিকে বিশ্লেষণ করতে হবে। এখন এই বন্টন প্রণালী হচ্ছে ভোক্তা ভ্যালু সরবরাহ পদ্ধতি, এবং প্রণালীর প্রত্যেক সদস্য ভোক্তা ভ্যালু যোগ করে। এখন এই প্রণালী ভোক্তাদের 5 ধরনের সেবা দিতে পারে, যেমন লট সাইজ। অর্থাৎ আমি যে পণ্যটি নিয়ে আসছি, যে লটটি নিয়ে আসছি, যে পরিমাণে, অর্থাৎ লট মানে কি, যে পরিমাণ, এটা পণ্যের একটা পরিমাণ, যে লটের সাইজটা কি রকম হতে পারে, এখানে লটের সাইজটা সম্পর্কে ধারণা রাখতে হবে। লটের সাইজটা কি রকম হবে। অপেক্ষা সময়, অর্থাৎ আমি ক্রেতাদের ভ্যালু সরবরাহ পদ্ধতি বা পণ্য প্রণালীর প্রত্যেক সদস্যের ভোক্তা ভ্যালু যোগ করতে পারবো কিভাবে, অপেক্ষার সময়, সেটিকে আমাকে ওয়েটিং টাইমটা কিরকম হবে সেটিও কিন্তু আমাকে জানাতে হবে। অবস্থানগত সুবিধা, অবস্থানগত সুবিধাও কিন্তু আমাকে জানতে হবে। তার মানে আমি যখন বিশ্লেষণ করছি, ভোক্তাদের প্রয়োজন বিশ্লেষণ করতে যাচ্ছি, লট সাইজটা কেমন হবে জানতে হবে, অপেক্ষার সময় কত সেটা কিন্তু জানাতে হবে। অবস্থানগত সুবিধা, অর্থাৎ আমি কোন অবস্থানে রয়েছি সেক্ষেত্রে কি কি সুবিধাগুলো পেতে পারি সেটা কিন্তু জানাতে হবে। এরপর পণ্যের বৈচিত্র্যতা, অর্থাৎ পণ্যের ক্ষেত্রে ভেরিয়েশন আছে কিনা, ভোক্তার প্রয়োজন বিশ্লেষণ করতে গেলেও কিন্তু এটি কিন্তু আমাকে দেখতে হবে। সেবা সমর্থন, অর্থাৎ সেবাকেও কিন্তু সমর্থন করতে হবে। এই যে প্রণালী ভোক্তাদের 5 ধরনের সেবা দিতে পারে, একটা হলো লট সাইজ, একটা অপেক্ষার সময়, অবস্থানগত সুবিধা, পণ্যের বৈচিত্র্যতা, আর একটা হলো সেবা সমর্থন। এখন এরপরে যে ভোক্তা প্রয়োজন বিশ্লেষণের পরে যেটি হলো প্রণালীর উদ্দেশ্য নির্ধারণ। আমি যে প্রণালীটা নিয়েছি বন্টন প্রণালী, তার উদ্দেশ্যটা কি সেটি কিন্তু আমাকে নির্ধারণ করতে হবে। তা নাহলে আমি কিভাবে কাজ করব। ভোক্তার কাঙ্ক্ষিত সেবার প্রতি লক্ষ্য রেখে প্রণালীর উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। অর্থাৎ ভোক্তার যে কাঙ্ক্ষিত সেবাটি রয়েছে তার প্রতি কিন্তু লক্ষ্য রেখে অবশ্যই প্রণালীর উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। এবং কোম্পানির প্রণালীর উদ্দেশ্য কতগুলো বিষয় দ্বারা প্রভাবিত হয়, যেমন প্রথম হলো কোম্পানির প্রকৃতি, 2 নম্বর হচ্ছে পণ্যের প্রকৃতি, বাজারজাতকরণ মধ্যস্থ কারবারির প্রকৃতি, প্রতিযোগীর প্রকৃতি, পরিবেশের প্রকৃতি। প্রথম হচ্ছে কোম্পানির প্রকৃতি। কোম্পানির প্রকৃতি কি এখানে, প্রিয় শিক্ষার্থী, প্রথম হচ্ছে কোম্পানির প্রকৃতির ক্ষেত্রে কি আছে, যে আর্থিক অবস্থা ব্যবস্থাপনা যোগ্যতা, অর্থাৎ আর্থিক অবস্থা ব্যবস্থাপনা যোগ্যতা আছে কিনা কোম্পানির, সেটি আমাকে দেখতে হবে। 2 নম্বর হচ্ছে নিয়ন্ত্রণের ইচ্ছা, কোম্পানির প্রকৃতির ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার ইচ্ছা আছে কিনা, এটিও আমাকে দেখতে হবে প্রণালীর উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে। কোম্পানি প্রদত্ত সুবিধা, কোম্পানি কি কি প্রদত্ত সুবিধাগুলো দিতে পারে, এটি নিয়েও কিন্তু কোম্পানির প্রকৃতি থেকে আমাকে নির্ধারণ করতে হবে। কোম্পানির সুনাম, কোম্পানির প্রকৃতির ক্ষেত্রে আরেকটি বিষয় হলো কোম্পানির সুনাম আছে কিনা প্রণালীর উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রেও আমাকে বিবেচনা করতে হবে। এরপরে পণ্যের প্রকৃতি, পণ্যের প্রকৃতিটা কেমন হবে প্রণালীর উদ্দেশ্য নির্ধারণের সাথে এটি সম্পৃক্ত। বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি প্রকৃতি কেমন হবে, এটিও আমাকে প্রণালীর উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই ভোক্তার কাঙ্ক্ষিত সেবার প্রতি লক্ষ্য রেখে প্রণালীর উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে এটি কিন্তু আমাকে দেখতে হবে। প্রতিযোগীর প্রকৃতি, কারা কারা প্রতিযোগী রয়েছে সেই প্রকৃতিগুলোকে আমাকে নির্ধারণ করতে হবে। এবং পরিবেশের প্রকৃতি, অর্থাৎ আমার কি কি পরিবেশ প্রতিকূল না অনুকূল, সেই প্রকৃতির উপর নির্ভর করে আমাকে প্রণালীর উদ্দেশ্যকে নির্ধারণ করতে হবে। এরপরে যেটি রয়েছে প্রিয় শিক্ষার্থী, যে প্রধান বিকল্প সমূহ শনাক্তকরণ, অর্থাৎ এ পর্যায়ে মধ্যস্থ কারবারির ধরন, সংখ্যা এবং প্রত্যেক প্রণালী সদস্যের দায়িত্বের ভিত্তিতে প্রধান প্রধান প্রণালী বিকল্প সমূহ শনাক্তকরণ করতে হয়। তার মানে আমি যতগুলো বিকল্পগুলো নিয়ে এসেছি, অর্থাৎ আমি যে এর আগে বিশ্লেষণ করলাম, তারপর কি করলাম, যে উদ্দেশ্য নির্ধারণ করলাম,
সেখান থেকে আমাকে কি করবো, প্রধান বিকল্প সমূহ শনাক্তকরণ করতে হবে। এই পর্যায়ে কি করা হলো, যে মধ্যস্থ কারবারির ধরন, অর্থাৎ মধ্যস্থ কারবারির কি কি ধরন আছে, সংখ্যা কতগুলো আছে, এবং প্রত্যেক প্রণালীর সদস্যদের দায়িত্বের ভিত্তিতে প্রধান প্রধান প্রণালী বিকল্প সমূহ শনাক্তকরণ করতে হবে। অর্থাৎ যে প্রণালী সদস্য রয়েছে তাদের দায়িত্বের উপর ভিত্তি করে প্রধান প্রধান প্রণালী বিকল্প সমূহগুলোকে শনাক্তকরণ করে রাখতে হবে। তারপরে কি আছে প্রিয় শিক্ষার্থী, যে প্রধান বিকল্প সমূহ মূল্যায়ন করতে হবে। আমি প্রধান বিকল্প সমূহ শনাক্ত করার পরপরই প্রধান বিকল্প সমূহ মূল্যায়ন করতে হবে। কিভাবে, যে প্রধান প্রণালী বিকল্প সমূহ শনাক্ত করার পর এমন একটি প্রণালী নির্বাচন করতে হবে যে প্রণালী যার দ্বারা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অর্জন সম্ভব হবে। অর্থাৎ আমি এমন একটি প্রণালী বিকল্প সমূহ হিসেবে শনাক্ত করব যে সেটা যেন প্রণালী নির্বাচন করব যার দ্বারা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অর্জন সম্ভব হবে, এবং প্রত্যেক প্রণালীকে অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও অভিযোজন মানদণ্ডের ভিত্তিতে বিচার করতে হবে। এরপরে কি রয়েছে, যে প্রিয় শিক্ষার্থী, যে বন্টন প্রণালী নির্বাচন বা বন্টন প্রণালী নির্বাচনের যে কিছু বিবেচ্য বিষয় রয়েছে সেটির ক্ষেত্রে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত, যে বন্টন প্রণালী হচ্ছে একটি পথ, প্রণালী বা সাংগঠনিক ব্যবস্থা যার মাধ্যমে পণ্য ভোক্তার নিকট প্রবাহিত হয়। আসলে এটি সঠিক। বহু ধরনের প্রণালী থেকে সঠিক বন্টন প্রণালী নির্বাচন পণ্যের বাজার সৃষ্টি ও প্রসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বহু ধরনের প্রণালী থেকে সঠিক বন্টন প্রণালী, অর্থাৎ অনেকগুলো বন্টন প্রণালী আছে, তার মধ্যে একটি সঠিক বন্টন প্রণালী নির্বাচন পণ্যের বাজার সৃষ্টি করতে পারে এবং প্রসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এবং কতিপয় বিষয় কিন্তু বিবেচনা করে এই উপযুক্ত বন্টন প্রণালী নির্বাচন করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, একটি বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে যে যে বিবেচ্য বিষয়সমূহ রয়েছে আমি সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম হলো বাজার বিবেচনা। বাজার বিবেচনার ক্ষেত্রে কি কি বিষয়গুলোকে বিবেচনায় আনতে হবে, যে ক্রেতার সংখ্যা কি রকম রয়েছে, অর্থাৎ বাজার বিবেচনা করার পরপরই আমাকে ক্রেতার সংখ্যা সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। বাজারের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ কোন বাজারে আমার এই বন্টন প্রণালীটা অবস্থান করছে, সেই বাজারের ভৌগোলিক অবস্থানটি কোনটি সেটিও আমাকে দেখতে হবে বাজার বিবেচনার ক্ষেত্রে। এরপরে ফরমাইশের পরিমাণ, অর্থাৎ ফরমাইশের পরিমাণটি কি রকম, অর্থাৎ খুব বেশি পরিমাণে ফরমাইশ না কম পরিমাণে, সেটি কিন্তু বাজার বিবেচনার ক্ষেত্রে আরেকটি বিবেচ্য বিষয়। এরপরে রয়েছে বাজারের প্রকৃতি, অর্থাৎ বাজারের প্রকৃতিটা কেমন হবে বাজার বিবেচনার ক্ষেত্রেও কিন্তু আমাকে এটি মাথায় রেখেই কাজ করতে হবে। এরপরে বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে যে বিবেচ্য বিষয় প্রিয় শিক্ষার্থী, সেটি তোমাদের সাথে তুলে ধরছি। সেটি হলো পণ্য বিবেচনা। পরেরটি যেটি হচ্ছে যে পণ্য বিবেচনা, অর্থাৎ পণ্যকে বিবেচনা করতে হবে। তো কিভাবে, যে একটি পণ্যকে বিবেচনা করব আমি কিভাবে, যে পণ্য বিবেচনা না করলে আসলে যে আমার কোন পণ্যটি আমি সাধারণত যে পণ্যকে আমি যে পণ্যটি উৎপাদনকারী যে পণ্যটি তৈরি করেছে সেই পণ্যকে বিবেচনা করেও কিন্তু আমাকে সেই কাজটি করতে হবে। অর্থাৎ আমি যদি দেখি যে পণ্য বিবেচনার ক্ষেত্রে যে বিষয়গুলো মূলত থাকবে, যে একক প্রতি মূল্য কি রকম হবে পণ্য বিবেচনার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, যে কাজটি একক প্রতি মূল্য থাকতে হবে, পচনশীলতা রয়েছে কিনা, এরপর কারিগরি প্রকৃতি আছে কিনা পণ্য বিবেচনার ক্ষেত্রে, আরেকটা হলো আকার ও ওজন, অর্থাৎ আমার পণ্যের ক্ষেত্রে আকার এবং ওজন কি রকম হবে, এক্ষেত্রেও কিন্তু আমাকে বন্টন প্রণালী যখন আমি নির্বাচন করছি সেই পণ্য বিবেচনার ক্ষেত্রে এটি দেখতে হবে। অর্থাৎ আমি পণ্য বিবেচনা করবো কিভাবে, একক প্রতি মূল্য আমার খরচ কি রকম হচ্ছে সেটিকে আমাকে মাথায় রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে যে পচনশীলতা, অর্থাৎ পণ্যের ক্ষেত্রে পচনশীলতা রয়েছে কিনা সেটিকে কিন্তু আমার পণ্য বিবেচনা করতে হবে। তার মানে পচনশীল পণ্যের ক্ষেত্রেও আমাকে যখন আমি বন্টন প্রণালী নির্বাচন করছি তখন কিন্তু আমাকে সেটি মাথায় রেখেও কিন্তু কাজ করতে হবে। এরপরে যে বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে কারিগরি প্রকৃতি, অর্থাৎ আমি যখন বন্টন প্রণালী নির্বাচন করছি সেখানে কারিগরি সহায়তা পাবো কিনা সেটিও কিন্তু আমাকে অবশ্যই বিবেচনা করতে হবে। তারপর হচ্ছে আকার ও ওজন। দেখা গেল এমন একটা বন্টন প্রণালী নির্বাচন করেছি যেখানে আমার পণ্যের আকার অনেক বড়, যে ক্ষেত্রে সেটি কিন্তু কাজ করতে পারছে না, ওজন অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু আসলে এই এই বন্টন প্রণালী এটিকে আসলে নির্বাচন করা সম্ভব হবে না। এরপরে যেটি রয়েছে সেটি হলো মধ্যস্থ কারবারি বিবেচনা, অর্থাৎ মধ্যস্থ কারবারি যারা রয়েছে সেক্ষেত্রে আমি কিভাবে বিবেচনা, আমি যদি বলি যে বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে যে বিবেচ্য বিষয় সেখানে মধ্যস্থ কারবারি বিবেচনার ক্ষেত্রে কি কি বিষয়গুলো জরুরি। ক নাম্বার হচ্ছে সেবা, অর্থাৎ মধ্যস্থ কারবারি সেবা কি রকম দিতে পারবে সেটি আমাকে দেখতে হবে। তার মানে যে মধ্যস্থ কারবারি আমি যখন নির্বাচন করছি তিনি সঠিকভাবে সেবা প্রদান করতে পারবেন কিনা। দ্বিতীয়ত হলো সহজলভ্যতা, অর্থাৎ তিনি সহজলভ্য কিনা, অর্থাৎ তার যে কার্যক্রমটি সেটি সহজলভ্য কিনা। মনোভাব, অর্থাৎ অনেক সময় মধ্যস্থ কারবারির মনোভাব এমন হবে
যে দেখা গেল যে তিনি উৎপাদনকারীর প্রতি খুব একটা আন্তরিক নন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে আমাকে বন্টন প্রণালী যখন নির্বাচন করব, তখন কিন্তু এক্ষেত্রে আমার কিন্তু সমস্যা হতে পারে। এরপর ব্যয়, আমাকে আরেকটি বিষয় প্রতি খেয়াল রাখতে হবে যে ব্যয়টা কিরকম হবে, এটি কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। সুনাম ও আর্থিক সংগতি, অর্থাৎ মধ্যস্থ কারবারের সুনাম রয়েছে কিনা, অতীতে ইনি কাজ করেছেন কিনা, বা এইটার সাথে তার এই কাজের সাথে পূর্ব কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা, সেটিকে কিন্তু বিষয়কে মাথায় রেখে বিবেচনা করতে হবে। আর্থিক সংগতি রয়েছে কিনা, সেখানেও কিন্তু গুরুত্ব দিতে হবে। তাহলে এই গেল হচ্ছে যে একটি, আমরা যদি দেখি যে বন্টন পরে নির্বাচনের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীর যে বিষয়গুলো, যে মধ্যস্থ কারবারি বিবেচনা, পণ্য বিবেচনার ক্ষেত্রে যে নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি, এবারে যেটি রয়েছে সেটি হলো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে তুলে ধরছি যে বন্টন পয়েন্ট নির্বাচনের আরো কিছু আমি আমি যদি আমি তোমাদের সাথে কথা বলছি যে আরো কিছু বিবেচনার বিষয় রয়েছে, যে কিছু বিবেচ্য বিষয়সমূহ রয়েছে, সেটি হলো যে সরকারি নিয়ন্ত্রণ। সাধারণত কি করতে পারে যে সরকার অনেক সময় কি করতে পারে, বিভিন্ন সময় নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক ধরনের বিষয় হতে পারে, উৎপাদনকারীর ক্ষেত্রে নিয়ন্ত্রণের বিষয়গুলোকে এক ধরনের হতে পারে। আবার সরকার বিভিন্ন সময় আইনগুলো প্রয়োগ করতে পারে, বিভিন্ন আইন সংশোধন করে সেটিকে প্রয়োগ করতে পারে। এই বিষয়গুলোকেও কিন্তু আমাকে মাথায় রেখে সেই বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আমাকে বিবেচনায় রাখতে হবে। কোম্পানি বিবেচনা, কোম্পানি বিবেচনার ক্ষেত্রে কি কি বিষয়গুলো, কোম্পানির আর্থিক অবস্থা, কোম্পানির আর্থিক অবস্থা কেমন, সেটির উপর আমাকে কিন্তু বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। ব্যবস্থাপনা যোগ্যতা রয়েছে কিনা, অর্থাৎ কোম্পানি বিবেচনার ক্ষেত্রে তার ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিষয়টি, অর্থাৎ তিনি সঠিকভাবে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে তার যোগ্যতা রয়েছে কিনা। অর্থাৎ আমি যখন বন্টন প্রণালী নির্বাচন করছি, কোম্পানি বিবেচনা করছি, কোম্পানিকে আমি নিজের কাছে বিবেচনাধীন নিয়েছি, তখন সেই ব্যবস্থাপনার যোগ্যতা রয়েছে কিনা এটি কিন্তু দেখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো নিয়ন্ত্রণের ইচ্ছা, কোম্পানির নিয়ন্ত্রণের ইচ্ছা আছে কিনা, সেটি কিন্তু বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে বিবেচ্য বিষয়। কারণ দেখা গেল যে আমি বন্টন প্রণালী নির্বাচন করেছি যে পাইকারের ক্ষেত্রে, ধরেন আমি হয়তো একটা প্রণালী নির্বাচন করেছি যে উৎপাদনকারীর কাছ থেকে আমি পাইকারির কাছে যাব, পাইকারির কাছে খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী চলে গেল ভোক্তার কাছে। এখন দেখা গেল যে যখন আমি বন্টন প্রণালী নির্বাচনে এটি করলাম, পাইকারি বললো যে না, আমি আমার কোনো নিয়ন্ত্রণের ইচ্ছা নাই, আমি এটি নিয়ন্ত্রণ করব না। তাহলে কি হবে, সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। আবার খুচরা ব্যবসায়ী বলবে যে আমার এক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব না। কাজেই এখানে কোম্পানি বিবেচনার ক্ষেত্রে কিন্তু কোম্পানি কি বিবেচনা করবে, যে নিয়ন্ত্রণের ইচ্ছা আছে কিনা। কোম্পানি যখন আমি বিবেচনা করছি কোম্পানিকে, তার নিয়ন্ত্রণের ইচ্ছা আছে কিনা এটিকে দেখতে হবে। কোম্পানি প্রদত্ত সুবিধাগুলো, অর্থাৎ আরেকটি বিষয় যেটি হলো কোম্পানি প্রদত্ত যে সুবিধাগুলো প্রদান করা হচ্ছে বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে, এটিও কিন্তু আমাকে বিবেচনায় রাখতে হবে। কারণ কি, যে কোম্পানি প্রদত্ত কি কি সুবিধাগুলো আমি প্রদান করছি, সেটি কিন্তু কোম্পানি বিবেচনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। কোম্পানি প্রদত্ত সুবিধা কেমন হতে পারে, যে কোম্পানি অনেক সময় তার প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে পারে, অথবা সহসাই বিষয়গুলো কোম্পানি যে বিবেচনা করছি, যে কোম্পানি প্রদত্ত সুবিধা যেমন হতে পারে যে সে হয়তো বলল যে আমি এই যখন হয়তো পাইকার মনে করলো যে আমি উৎপাদনকারীর কাছ থেকে কিছু সুবিধা দিলাম, যে আমি আমি তার হচ্ছে যে দ্রুত তার পরিবহনের ব্যবস্থা করলাম, অথবা অন্য কোনো যে কোনো সুযোগ সুবিধা হতে পারে, তার এই কোম্পানি প্রদত্ত যে সুবিধাগুলো, এটিও কিন্তু আমাকে দেখতে হবে, বিবেচনা নিয়ে আসতে হবে। কোম্পানির সুনাম, অর্থাৎ কোম্পানির সুনাম রয়েছে কিনা, এটিও কিন্তু কোম্পানি বিবেচনার ক্ষেত্রে কোম্পানি যে বিবেচনা করবে, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুনাফা, এটি কিন্তু আরেকটা বিষয়, যে বন্টন প্রণালী যখন আমি নির্বাচন করব, আমার সেখান থেকে মুনাফা হবে কিনা, বা যে বিষয়গুলোকে মুনাফার ক্ষেত্রে আমরা যদি দেখি যে সেক্ষেত্রে মুনাফার কোনো ঘাটতি রয়েছে কিনা, বা আমি বন্টন প্রণালী নির্বাচন করেছি সেক্ষেত্রে মুনাফা অর্জিত হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের মূল যে বিষয়টি সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে। এরপরে প্রতিযোগিতা, আসলে কারা প্রতিযোগী প্রতিষ্ঠান রয়েছে, কারা প্রতিযোগিতা করছে, এটিও কিন্তু বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং এটিও অবশ্যই মাথায় রেখে একজন একজন উৎপাদনকারী অথবা যিনি বাজারজাতকারী রয়েছেন, তিনি কিন্তু এই বন্টন প্রণালী যখন নির্বাচন করছেন, তখন কিন্তু তাকে এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আসতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আসলে আমার আজকের যে লেকচার থেকে আলোচনা, যে বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়, কতিপয় বিবেচ্য বিষয়সমূহ আমি 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 তোমাদের সাথে শুরু থেকেই যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি প্রিয় শিক্ষার্থী, সেই বিষয়গুলো হচ্ছে যে তোমাদের তোমাদের আমি আশা করি যে তোমাদের সেই বিষয়গুলো অবশ্যই উপকার দিবে। যে এখানে কথাগুলো হয়েছে যে প্রণালীর ক্ষেত্রে, বন্টন প্রণালীর ক্ষেত্রে যে কোনগুলো ভোক্তা বাজারজাতকরণের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়েছে,
ব্যবসা বাজারজাতকরণের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়েছে, প্রণালীগুলো, তারপর প্রণালীর দ্বন্দ্ব কোনটি, প্রণালীর দ্বন্দ্বের কারণ কোনটি, এরপরে যে বিষয়টিকে প্রণালীর ক্ষেত্রে আমরা বিবেচনা যখন বন্টন প্রণালী নির্বাচন করব তখন বিবেচ্য বিষয়সমূহগুলো, সর্বোপরি সব বিষয় নিয়ে আমি বন্টন প্রণালী নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি। আশা করি তোমরা এই লেকচারটি দেখে উপকৃত হয়েছে। আমি এই লেকচারটি তৈরি করতে যে বইটির সহায়তা নিয়েছি সেটি হলো বাজারজাতকরণ নীতিমালা সঞ্জীব সাহার বই, এবং পাশাপাশি অনলাইন থেকে সহযোগিতা নিয়েছি। আশা করি তোমাদের এই লেকচারটি ভালো লেগেছে এবং তোমরা এই লেকচার থেকে উপকৃত হবে। আমি তোমাদের সেই আশাবাদ রেখে আমি আমার এই লেকচারটি এখানে শেষ করছি। খোদা হাফেজ। সকলে ভালো থাকবে এবং সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।